10 বছর পর জয় দিয়ে শুরু এবারের ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2024 এবং এটা আমাদের জন্য ভীষণ আনন্দের এবং শুধুমাত্র কিন্তু এমনটা না যে 10 বছর পর জয় দিয়ে শুরু হয়েছে, আরও কিছু রেকর্ড হয়েছে। আমরা সবাই জানি নাহিদার কথা এবং তিনি তার টি-20-তে 100টি উইকেট নিয়েছেন, একই সঙ্গে 100টি ম্যাচ খেলেছেন আমাদের ক্যাপ্টেন নিগার। সো অনেকগুলো বিষয় ছিল কালকে এবং কালকের জয়টা আমার মনে হয় যে বাংলাদেশের নারী ক্রিকেট দলের জন্য অনেক বেশি দরকার ছিল এবং আমরা আলটিমেটলি সেটা পেয়েছি। কালকের শোটা যখন করছিলাম, শেষ করেছিলাম খুব আশা নিয়ে যে হয়তো আমরাও স্বপ্ন দেখি, দেখা যাক কী হয়, এবং সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। স্বপ্নের পথে আমরা চলছি। আগামীর দিনগুলোতেও আশা রাখি যে অনেক ভালো কিছু হয়তো বাংলাদেশ ক্রিকেট, এই নারীদের যে ক্রিকেট টিম রয়েছে তারা আমাদের উপহার দেবে। দর্শক সবাইকে ওয়েলকাম করছি ক্রিকবাজের সঙ্গে রয়েছে মৌসুমী মৌ, আমার সঙ্গে আছেন স্পোর্টস জার্নালিস্ট সৈয়দ সামি এবং সেই সাথে রয়েছেন ভালোবাসার সঙ্গীত শিল্পী কর্নিয়া। কেমন আছেন? হ্যালো, ওয়েলকাম টু দ্য শো। ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো। বিশেষ করে কালকের যে জয়টা ছিল বাংলাদেশের, ইট ওয়াজ বিট ইমোশনাল ফর মি এই সেন্সে, কারণ লাস্ট 15টা ম্যাচ আমি মাঠ থেকে কমেন্ট্রি করেছি বাংলাদেশ উইমেন সিরিজ যখন হয়েছে ইন্টারন্যাশনাল ম্যাচ, এবং আপনি জানেন যে আমার ডেবিউ হয়েছে উইমেন সিরিজ দিয়ে ইন্টারন্যাশনাল কমেন্ট্রিতে। সো 15টা ম্যাচ টানা হারতে হয়েছে এবং ওই হারার কমেন্ট্রি করতে হয়েছে। এরপর যখন একটা জয়, খুব ভালো হতো যদি খুব ভালো হতো ওয়ার্ল্ড কাপটা যদি বাংলাদেশে হতো, হয়তো বা আমিও কমেন্ট্রিতে থাকতাম। আনফরচুনেটলি সেই ফ্লেভারটা পাইনি। মানে এটা তো হওয়ারই কথা ছিল যে এবার আসলে ভেন্যুটা ছিল বাংলাদেশ এবং সবকিছু সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সেই ভেন্যুটা পরিবর্তন করা হয়। কর্নিয়াপু, কেমন লেগেছে যখন নারীরা জয় পেল? এবং আমরা নারীরা তো সবসময় নারীদের বিষয়গুলোতে খুব উচ্ছ্বসিত হই, আনন্দিত হই। আমার কাছে, আমিও ভাইয়ের সাথে একমত, মানে খুবই ইমোশনালি লেগেছে। কারণ বাংলাদেশের জয় মানে আমাদের প্রত্যেকটা বাঙালির জয়। আর বিশেষ করে মেয়েদের, প্রথম থেকে কিন্তু মেয়েদের আমি খুব পজিটিভ ভাবেই দেখেছি খেলাধুলা করতে। এশিয়া কাপ জিতলাম আমরা এবং 2014 থেকে স্টার্ট, রাইট? আমি যতটুকু জানি, তো তখন থেকে এখন পর্যন্ত তাদের অনেক প্রুফ করতে হয়েছে, তাদেরকে বাংলাদেশের অন্যান্য কান্ট্রির সাথে বিট করতে হয়েছে বারবার করে। সো এটা আসলে আমাদের জন্য অনেক অ্যাচিভমেন্ট গতকালকের ম্যাচটা। আর আমি কি বলবো, মানে মেয়েদের কোনো কাজ থাকলে আমাদের এত ভালো লাগে প্রকাশ করতে পারবো না, কারণ এখন প্রত্যেকটা সেক্টরে কিন্তু মেয়েরা কাজ করছে এবং ভালো কাজ করছে। এবং মেয়েদের আসলে কি ধৈর্য এবং তাদের যে সবকিছুতে এত ডেডিকেশন, তারা এত সিরিয়াস থাকে, এই জন্য প্রত্যেকটা সেক্টরে আমার মনে হয় যে মেয়েরা উইন করছে। ডেফিনেটলি। আমি একটু কাকে দিয়ে আসলে শুরু করবো? নাহিদাকে দিয়ে শুরু করি। মানে কালকের পারফরমেন্স জাস্ট ওয়াও, এবং একটা উইকেট খুব দরকার ছিল। মানে হ্যাঁ, একটা উইকেটে তিনি পেয়েছেন, 4 ওভার বল করেছেন, তারপরও আমার মনে হয় যে একটা উইকেট যে কালকে কতটা ইম্পর্টেন্ট ছিল তার ক্যারিয়ারের জন্য, সেটা আসলে আমরা সবাই জানি। খুবই আন্ডাররেটেড একজন পারফর্মার। আপনি যদি গ্লোবাল পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থ একবার নির্বাচিত হয়েছিলেন, এবং যে মাসে নির্বাচিত হয়েছিলেন আমার মনে আছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ হোম সিরিজ জয়লাভ করেছিল টি-20 এবং ওডিআই সিরিজটা। এবং আমি পোস্ট ম্যাচ ইন্টারভিউ যখন নাহিদাকে করছিলাম, তখন একটা বিষয় জিজ্ঞেস করেছিলাম যে হোয়াটস ইউর বোলিং ফিলোসফি, কারণ যেটা হয় যে বাংলাদেশে নারী ক্রিকেটের চলটাও কিন্তু খুব বেশি অগ্রবর্তী না বা অগ্রগামী না, সেই জায়গা থেকে অ্যানালাইসিসের জায়গাটাও খুব বেশি করা হয় না। সো আপনি যখন একটা অপোনেন্টের এগেনস্টে খেলেন, তখন আপনার ফিলোসফিটা কোন জায়গায় থাকে? আপনি কি আগে থেকে হোমওয়ার্ক করে নেন, কিংবা আপনার হোমওয়ার্কের জায়গাটা কেমন থাকে, প্রিপারেশন কেমন থাকে? নাহিদা যেটা বললেন যে তিনি পার্টিকুলার প্লেয়ার বেসড অ্যানালাইসিসটা খুব ভালো মতো করেন। তাদের যিনি টিম অ্যানালিস্ট রয়েছেন রাশেদ ইকবাল, তার সঙ্গে বসে বসে আগের দিন, যেমন হরমনপ্রীত কৌর সুইপ শটে খুব ভালো, সো তাকে সুইপ শট খেলানোর জন্য প্রলুব্ধ করার মতো বল করে। এবং একটা বিষয় খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে তিনি ফ্লাইটের ট্র্যাজেক্টরিতেও বল করতে পারেন, ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতেও বল করতে পারেন, একটু জোরের উপর বল করতে পারেন, ব্যাটারকে আবার ডিসিভ করেন একটু স্লোনেস দিয়ে। সো এই যে কম্বাইন্ড এফোর্টের জায়গাটা, এটা কিন্তু আমি যেটা বলছিলাম যে যেহেতু কর্নিয়াপু একটু আগে বললেন যে আমরা 2014 সাল থেকে ক্রিকেটটা ওইভাবে শুরু করেছি, সো একটা বিল্ডিং নেশন, তাদের মধ্যে এরকম ম্যাচুরিটি থাকাটা নাহিদার একটা অনেক বড় প্রমাণের জায়গা। যে এবং আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছেন, যে এরকম 100টা উইকেট, একটা উইকেট অবশ্যই প্রয়োজন ছিল, তার ডেডিকেশনের জায়গাটা আমি বলবো, এবং হোমওয়ার্কের জায়গাটা, বিশেষ করে একটা ম্যাচ খেলতে নামার আগে যে হোমওয়ার্কটা করেন, যেটা একটা এমার্জিং নেশন বলবো না, বাংলাদেশ অলরেডি এখন টেস্ট স্টেটাস পেয়েছে, যদি টেস্ট খেলা হয় নাই মেয়েদের ক্রিকেটে, বাট তারপরেও বলতে পারি যে সবে মাত্র 10 বছর হাঁটি হাঁটি পা করে পথ চলাটা শুরু। সেই জায়গা থেকে এই হোমওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট, যে একটা প্লেয়ার কতটা হোমওয়ার্ক করেন। এবং এই যে 10 বছরের জার্নি, খুব বেশি সময় না আসলে, বয়সটা 10টা বছর, আবার কিন্তু বেশ সময়। একটু যদি বলি, আমি কালকে রাতের বেলা একটু নিজের আবেগ ঘন একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে নারী ক্রিকেটাররা তো সেই সুযোগ সুবিধাগুলো পায় না, সেখানে অর্থ কম, পৃষ্ঠপোষকতা কম, সুবিধাগুলো কম, সুযোগগুলো কম। এবং যখন আসলে পুরুষ ক্রিকেটাররা
এয়ারপোর্টে এসে নামে কিংবা এয়ারপোর্ট দিয়ে যায়, তখন যে একটা ক্রেজ বা একটা শোরগোল পড়ে যায়, নারী ক্রিকেটারদের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না। সো তারাও কিন্তু ক্রিকেট খেলছে, তারাও ইন্টারন্যাশনালি ম্যাচ খেলছে, সেই মাঠে পারফর্ম করছে। এবং আমি যদি ভুল না করি, এই যে টি-20 ফরম্যাটে সাকিব আল হাসান এবং মুশফিকের বোধহয় 100টি করে উইকেট রয়েছে, মুস্তাফিজের মধ্যে 100টি করে উইকেট রয়েছে, রাইট? এবং এরপর তৃতীয় কোনো বাংলাদেশি ক্রিকেটার এবং প্রথম নারী ক্রিকেটার হিসেবে তিনি এটা করলেন। সো এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কিন্তু কোনো সারা শব্দ নেই কর্ণী আপু। এই বিষয়টা নিয়ে কি বলবেন আসলে? মানে আমি আসলে একটা ফুটেজ দেখেছিলাম ভিডিও ফেসবুকে, যে তখন ওখানে একটা নিউজ এরকম ছিল যে যারা মেল ক্রিকেটার তাদের সাথে যেভাবে ট্রিট করা হচ্ছে, সেই তুলনায় মেয়ে যারা ক্রিকেটার আছেন তারা নিজেরা রিকশায় করে আসছে, তাদের নিজস্ব ব্যাগ কাঁধে নিয়ে, এবং তারা দেখা গেছে যে খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছে, এবং তারা খুবই পরিশ্রম করে তাদের ফ্যামিলি যেভাবে করে করছে, এবং তাদের আর্থিক অবস্থাও ওভাবে নাই, এবং ক্রিকেটের পক্ষ থেকেও তারা যে সাপোর্টটা পাওয়ার কথা ছিল সেটাও তারা সঠিকভাবে পাচ্ছে না। তো আমি বলবো যে এটা কিন্তু একদমই ঠিক না। যেভাবে মানে আমাদের সাকিব আল হাসান বলেন, তারপরে ভাইয়ারা যারা আছেন, ওনারা যেভাবে ট্রিটমেন্ট পাচ্ছে, আমার মনে হয় যে সেরকম অনুযায়ী আমাদের মেয়েদের কিন্তু ওই ফ্যাসিলিটিসগুলো থাকা উচিত বলে আমি মনে করি, কারণ ওনারা কিন্তু অনেক সম্ভাবনাময়ী। একদমই তাই। নিগার সুলতানের প্রসঙ্গে যাব। নিগারের জন্য, নিগারের নেতৃত্বে এই জয়টা দরকার ছিল। কালকে মানে তার 100 টি-20 ম্যাচ তিনি খেলেছেন এবং 14 ওই সময়টার পরবর্তীতে তিনি যুক্ত হন। তার মানে হচ্ছে সেই 14 সেই জয়ের ধারাটা বোধহয় নিগার মিস করেছেন। কিন্তু এই যে এই জয়টা এবং প্রথম ম্যাচে আসলে জয় দিয়ে শুরু, এটা খুব ডিফারেন্ট। ওয়েল, নিগার সুলতানা জ্যোতির একটা ফাইটিং অ্যাটিটিউড আছে, যেটা সবচেয়ে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি। সেটা হচ্ছে লাস্ট ইন্ডিয়া সিরিজের সময় আমি টস পরিচালনা আমি করছিলাম। সো ইন্ডিয়ান ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর আমার পাশে এসে প্রথমে দাঁড়িয়েছেন, নিগার সুলতানা জ্যোতি কয়েনটা নিয়ে এসে তিনি পাশে দাঁড়াবেন। তো ঠিক ওই পার্টিকুলার মোমেন্টে হারমানপ্রীত কৌর আমাকে বললেন যে আমার সানগ্লাসটা আমার ব্লেজারের সঙ্গে অ্যাটাচ ছিল, আমাকে বললো যে সানগ্লাসটা পরার জন্য। সো জ্যোতি আপু এসে আমাকে বলছেন যে ভাইয়া আপনি ওর কথা শুনে কেন সানগ্লাসটা পরলেন? সো শি হ্যাজ দ্যাট ফাইটিং অ্যাটিটিউড। এবং ওই যে জায়গাটা না, যে আমরা ক্রিকেটে এমার্জিং নেশন, আমরা অপোনেন্টকে ভয় পাবো, ওই জায়গাটা নিগার সুলতানা জ্যোতির মধ্যে নাই। এবং আপনি দেখবেন যে যখনই ম্যাচ হয়, আমরা তো স্টাম্প মাইক্রোফোন থেকে কমেন্ট্রি যখন করি সব শুনতে পাই, নিগার সুলতানা জ্যোতি স্টাম্পের পেছন থেকে পুরো মাঠটাকে কন্ট্রোল করেন, পুরো মাঠটা কন্ট্রোল করেন, এবং কোন ফিল্ডার কিভাবে দৌড়াবে, এই ডান দিকে দৌড়ায়, বা দিকে দৌড়া, বল ঘুরবে, এই জায়গাগুলো একদম ইনস্ট্রাকশন দিয়ে দেন। একটা বল যেটা হয় যে ভার্টিক্যাল অ্যাঙ্গেলে যখন একটা বল ইন দ্য এয়ার থেকে মাটিতে পড়ে, সেটা কোন দিকে বাঁক নিবে, এদিকে বাঁক নিবে না ওইদিকে বাঁক নিবে, ওই ইনস্ট্রাকশনটাও তিনি মাঠে দিয়ে দেন। সো তার যে ডেডিকেশনের জায়গাটা, তার গেম রিডিং সেন্সের জায়গাটা, এবং সবকিছু মিলিয়ে আমার একটা ম্যাচ মনে আছে, সুপার ওভারে বাংলাদেশ জয়লাভ করেছিল পাকিস্তানের এগেনস্টে, তার বাবা মা গ্যালারিতে উপস্থিত ছিলেন। ওইটা একটা ইমোশনাল মোমেন্ট ছিল নিগার সুলতানা জ্যোতির জন্য। এবং কালকে আমরা কিন্তু আরেকটা ইমোশনাল মোমেন্ট দেখেছি, যে একটা ম্যাচ জয়ের পর কিভাবে বাংলাদেশের ক্যাপ্টেন তিনি দলটাকে কতটা ওন করেন, কতটা ধারণ করেন। অন পার্সোনাল নোট, আমাদের অনেক সীমাবদ্ধতার জায়গা ছিল আমরা যখন উইমেন্স ক্রিকেটে ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে, কিন্তু এমনও আছে আমরা মাইক্রোফোনে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, কিন্তু লাউড স্পিকার নাই। সো এরকম কিছু কষ্টের জায়গা নিগার সুলতানা জ্যোতি ছিল। খুব পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমার সঙ্গে শেয়ারও করতেন যে ভাইয়া আমাদের উইমেন্স ক্রিকেটটাকে নিয়ে ওইরকম কোনো হইচই নাই, আমরা একটা ম্যাচ জিতলাম ওইরকম কোনো কথাবার্তা নাই। আমার স্বপ্নের জায়গাটা হচ্ছে একদিন আমরা ম্যাচ জিতবো এবং ওয়ার্ল্ড লেভেলে বিশ্বমঞ্চে এমন একটা কিছু করে দেখাবো, যখন ঠিক ছেলেদের ক্রিকেট নিয়ে যেরকম আলোচনা হয় আমাদের ক্রিকেট নিয়েও সেম আলোচনা হবে। সো আমি পার্সোনালি এই বিষয়গুলো জানি দেখে আসলে ব্যাপারগুলো শেয়ার করলাম, যে কালকের জয়টা অনেক ইমোশনাল ছিল, ভীষণ রকম ইমোশনাল, এবং ওরা জানে যে কেমনটা। আমি নিজেও পোস্ট করার পর অনেকে আমাকে লিখছিল যে আপু এটা নিয়ে কোনো সারা শব্দ নেই, কেউ কারোর মধ্যে কোনো উচ্ছ্বাস নেই। এইটা একটা খুব ভ্যারিয়েশনের জায়গা। আমি নিগার সুলতানাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি আপনাকে একটা এক্সট্রা বিট অফ লাক্সারি দেয় কিনা, যে একটা পার্টিকুলার টিমে আপনার লেফট আর্ম স্পিনার আছে, দুজন লেগ স্পিনার আছে, একজন পেস বোলার আছে, আবার একজন অফ স্পিনার আছে। সো আপনার কাছে যখন অনেকগুলো অপশনস থাকবে তখন এটা অনেকটা লাক্সারি দেয় কিনা। সো নিগার সুলতানা যদি এই কথাটা বলেছেন এক্স্যাক্টলি, যে এই জেনারেশনের মেয়ে যারা আছে খেলছে বাংলাদেশের হয়ে, তাদের এই ভ্যারিয়েশনটাই আসলে অনেক বড় শক্তির জায়গা বাংলাদেশে। কালকে সেটা কাজে লেগেছে। মানে ক্রিকেটের খুব উড়াধুরা গান আপনার করা খুব দরকার আমার কাছে মনে হয়। না, আমি ক্রিকেটের গান করেছি, কিন্তু মেয়েদেরকে নিয়ে এবার একটা প্ল্যান করা যেতে পারে। প্লিজ মেয়েরা কিন্তু আবার কেন যেন মনে হচ্ছে মেয়েরা এবার ভালো করবে কর্ণী আপু। ইনশাআল্লাহ
আমরা সবসময় দোয়া করি। একদমই তাই। চলে যাব একটু সুবর্ণা মুস্তারির প্রসঙ্গে। খুব দারুণ একটা ইনিংস খেলেছেন এবং 38 বলে 36 রানের একটা ইনিংস খেলেছেন এবং বেশ ভালো ছিল। কালকে আমরা ভয় পাচ্ছিলাম যে 15, 16, 10 এরকম করে কোনো রান করবেন, কিন্তু কালকে আমরা দেখেছি 60 রানে সেও আসলে 32 বলে 29 রানের একটা দারুণ ইনিংস খেলেছেন এবং সেই সাথে নিগার নিজেও আসলে 18 বলে 18 করেছেন। সো ব্যাটিং লাইন আপ নিয়ে কালকে কি বলতে চাইবেন? সুবর্ণা মুস্তারের একটা পার্টিকুলার জায়গাটা একটু ব্যতিক্রম, সেটা ভি জোনের শট নেগোশিয়েট করার ক্ষমতা। নর্মালি যেটা হয় যে আমাদের সাবকন্টিনেন্টের মেয়েদের রিস্ট পাওয়ারের জায়গাটা যেহেতু ন্যাচারালি প্রাকৃতিকভাবে একটু কম থাকে, আমাদের মেয়েরা ম্যাক্সিমাম কিন্তু স্কোয়ার অফ দ্য উইকেট সাইড শট খেলার জন্য বেশি পারদর্শী, বা তাদেরকে ট্রেনিংটাও ওইভাবে দেওয়া হয়, সুইপ, কাট, পুল, ওই ধরনের, যাতে স্কোয়ার বাউন্ডারিগুলো দিয়ে তারা ইউটিলাইজ করতে পারেন। কিন্তু একদম লং রেঞ্জের শট খেলার যে জায়গাটা, এটা প্রাকৃতিকভাবে সাবকন্টিনেন্টের যেটা হয় যে একটু স্ট্রেংথ বা পাওয়ারের জায়গাটা কম থাকে, সেটা অস্বীকার করার কোনো কিছু নেই। কিন্তু সুবর্ণা মুস্তারির ক্ষেত্রে একটা ব্যতিক্রমের জায়গাটা হচ্ছে রিস্ক পাওয়ারটা খুব ভালো, এবং যে কারণে তিনি কিন্তু ভি জোনটা ক্লিয়ার করতে পারেন। যদিও গতকালকে দেখছিলাম যে লাস্টের দিকে সে একটু স্ট্রাগল করছিলেন স্পিনার এগেনস্টে, কারণ যে বলগুলো ফ্লাইটের ট্র্যাজেক্টরিতে আসছিল একটু স্ট্রাগল করছিলেন, বাট দিন শেষে মানিয়ে নিয়েছেন এবং ডেফিনেটলি যে রানটা বাংলাদেশ করেছে টপ অর্ডার থেকে যদি ওই রানটা না আসতো সেক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি খুব ডিফিকাল্ট হতো। আর নিগার সুলতানা জ্যোতির ব্যাপারে যদিও খুব বেশি বল সুযোগ পান নাই, শেষের দিকে নেমেছেন, আমার কাছে মনে হয়েছে নিগার সুলতানা জ্যোতির কালকে ব্যাটিং অর্ডারটা হয়তো একটু বেশি পেছানো হয়েছে, কারণ যখন ব্যাট করতে নেমেছেন অলরেডি 14-15 ওভার চলে গেছে, সো তার একটু সময় প্রয়োজন হয় ক্যারি অন করার জন্য, সেট হওয়ার জন্য। সো আমার কাছে মনে হয় ব্যাটিং অর্ডারটা নিয়ে বাংলাদেশ আর একটু চিন্তা করতে পারে যে লেট ইউর বেস্ট ব্যাটার ব্যাট ফর ম্যাক্সিমাম ওভার্স, এই জায়গাটা মনে হয় একটা শেখার জায়গা আছে। আমি যেমন কালকে একটু ভয় লাগছিল যে ক্যাথরিনরা তো খুব ভালো পারফর্ম করছিল এবং তারাও কিন্তু ওই পাকিস্তানকে হারিয়েছে, আমরা ওয়ার্ম আপ ম্যাচে দেখেছি, এবং বাংলাদেশও হারিয়েছে, সেটা কোনো বিষয় না। বাট তারপরে মনে হচ্ছিল যে সার্জার উইকেট, সার্জার সবকিছু মিলিয়ে ওরা হয়তো একটা অ্যাডভান্টেজ পেতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু বেশ ভালো করেছে। এবং আমি আরেকটা ভয় পাচ্ছিলাম যে 58 রান বা 60 রানে এরকম অল আউট হয়ে যায় কিনা বাংলাদেশ টিম, সেখানে 119 7 উইকেটে। বিষয়টা এরকম না যে আপনাকে খুব বড় স্কোর ডিফেন্ড করতে হচ্ছে, আপনার একটু ছাড় দেওয়ার লাক্সারি আছে, কিংবা আপনি একটু হয়তো বা ঢিমে তালে ফিল্ড সেট আপ করলেন, সেই লাক্সারি আছে। নিগার সুলতানা জ্যোতি যে কারণে আসলে ইমোশনাল, কারণ তাকে পুরো 120টা বল অ্যাক্টিভ থাকতে হয়েছে, পুরো 120টা বলে ক্যালকুলেট করতে হয়েছে, যেহেতু রানা বল লক্ষ্যমাত্রার জায়গাটা ছিল। সুতরাং যখন আপনি ইনটু দ্য গেম এবং প্রত্যেকটা বলে আপনাকে কনসেন্ট্রেট করতে হচ্ছে, আফটার দ্যাট আপনি যখন ম্যাচটা জয়লাভ করেছেন, ডেফিনেটলি এই ইমোশনটা তো বেরিয়ে আসবে। এবং যেটা বলছিলাম, কমেন্টেটররা বলছিলেন যে 10 বছর পর ওয়ার্ল্ড কাপের মঞ্চে বাংলাদেশের জয়, এবং নিগার সুলতানা জ্যোতির ক্যাপ্টেন্সিতে 15 ম্যাচ হারার পর বাংলাদেশের কিন্তু জয়। সো এই জায়গাটা অনেক বেশি মাত্রায় একেবারেই তাই। কর্ণী আপু, যদি বাংলাদেশে ম্যাচটা খেলাটা হতো বিশ্বকাপটা, তাহলে তো নিশ্চয়ই মানে গ্যালারিতে বসে খেলা দেখতেন মাঠে গিয়ে। বাট যেহেতু দুবাইতে হচ্ছে, সংযুক্ত আরব আমিরাত, যাওয়ার কোনো ইচ্ছে আছে কিনা দুবাইতে এই মোমেন্টে? মানে আমি জানি যে এই মাসেই 9 তারিখে আপনি মানে কোরিয়াতে পাড়ি জমাচ্ছেন শো করতে, যেখানে 19টি দেশের সঙ্গীত শিল্পীরা আসবেন। একদম তাই। সেখানে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব এবং আমরা আমাদের বাংলাদেশি গান গাবো এবং বাংলাদেশি ড্রেস পরা থাকবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি এই আমার সঙ্গীত লাইফের প্রায় 15-16 বছর কাটিয়ে দিয়েছি, বাট এই ফার্স্ট টাইম আমি প্রোগ্রাম করতে যাচ্ছি দেশের বাইরে। এটা আসলে সবাই অবাক হয় যে কর্ণিয়া এখনো বাংলাদেশের বাইরে শো করতে যায়নি। ঘুরতে তো অনেক গিয়েছে, বাট শো করতে যাওয়া হয়নি, তাও আবার আমার টিমের সাথেই যাওয়া হচ্ছে। সো এটা একটা কেন যায়নি এটার ব্যাখ্যা আমি দিই, কারণ কর্ণিয়া আপু কখনো চান না যে তার টিম ছাড়া সে নিজে আসলে গাইতে যাবেন। সো সেটা একটা ব্যাপার। আর হচ্ছে মানে আমি একা চলাফেরা কখনোই করতে পারি না, আমার সাথে অবশ্যই আমার দু একজন থাকতে হয়। তবে মজার ব্যাপার হচ্ছে আমি 10 তারিখে যাচ্ছি তার সঙ্গে, তার শো দেখতে 13 তারিখে যাব। মজা হবে যে আমি 9 তারিখে যাচ্ছি, ও 10 তারিখে যাচ্ছে, এবং ওর সাথে দেখা হবে মাস্ট। তুমি কিন্তু একদমই তাই। আমি বাস থেকে শো শেষ করে চলে আসবো, আমি একটা ছোট্ট ব্রেকে যাব, আবারও ব্রেক থেকে ফিরে এসে আমি পাকিস্তান এবং সেই সাথে শ্রীলঙ্কার ম্যাচে ফিরছি। হ্যাঁ, এটা বলতেই হবে, আপনি তার অভিনয় দেখেছেন, দুর্দান্ত অ্যাক্টিং করেন তিনি। আমি একটু কনফিউজ, সেই কনফিউজ জায়গাটা তুমি প্রথম যখন অনুষ্ঠান শুরু করলা তখন আমাকে বলো নাই ভালোবাসার মানুষ, ব্রেক থেকে ফিরে এসে কি জানি হলো বললা ভালোবাসার মানুষ। আমি ভাবলাম যে তাকে বেশি ভালোবাসার মানুষ বলে ফেলেছি। এটা আসলে ওর সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক। দ্যাটস সো সুইট, দ্যাটস সো সুইট। না, আপনার সঙ্গে আমার খুব ভালো একটা বন্ধুত্ব রয়েছে। একটু চলে যাই আমি আজকের দিনের যে ম্যাচ, আজকের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ, এবং আইসিসি র্যাঙ্কিংয়ে কিন্তু সাউথ আফ্রিকা রয়েছে 5th পজিশনে, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ 6ষ্ঠ পজিশনে রয়েছে। আসলে এই টিম নিয়ে কি বলতে চাইবেন? দুটো দলের মধ্যে পার্থক্যের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা লরা উলবার্টকে দেখছি যে 72 ম্যাচ থেকে
ওপেনিং ব্যাটার 115.43 তার স্ট্রাইক রেট, 1765 রান করেছেন এবং তার সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে পাওয়ার প্লেটা খুব ভালো ইউটিলাইজ করতে পারেন। আমি যদি চলতি বছর তার পাওয়ার প্লেতে গড়টা চিন্তা করি সেটা 43, অর্থাৎ প্রথম 6 ওভারের মধ্যে গড়ে 43 করে রান নেয়ার তার এই এক্সপিরিয়েন্সের জায়গাটা আছে এবং পাওয়ার প্লের পরে মিড ওভার্সে সেই গড়টা গিয়ে দাঁড়াচ্ছে তার 69। সুতরাং ব্যাট হাতে যথেষ্ট পারদর্শী একজন ব্যাটার, যথেষ্ট এক্সপিরিয়েন্স ব্যাটার। লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপ তিনি খেলেছেন একসঙ্গে। হেনলি ম্যাথিউস হচ্ছেন উইমেন্স ক্রিকেটার সাকিব আল হাসান, তাকে সেটাই বলা হয়, অর্থাৎ তিনি ওয়ার্ল্ডস নাম্বার 1 অলরাউন্ডার। 96 ম্যাচ থেকে ওপেনিং ব্যাটার, 112.88 তার স্ট্রাইক রেট, 2339 রান তিনি করেছেন। উল্লেখযোগ্য ব্যাপার, চলতি বছর 8 ইনিংসে 313 রান করেছেন, যেটা আপনি যদি উইমেন্স ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন ইটস হিউজ। 8 ইনিংসে 313 রান তিনি করেছেন। যেহেতু আমরা জানি যে উইমেন্স ক্রিকেটের রানটা একটু কম হয় অপেক্ষাকৃত, সেই জায়গাটা 8 ইনিংসে 313 রান এবং সেই সঙ্গে চলতি বছর 9টা উইকেট নিয়েছেন। সবকিছু মিলে যেটা বলছিলাম যে উইমেন্স ক্রিকেটার সাকিব আল হাসান। তবে আরও একজন ক্রিকেটার আছেন ডটিন, যিনি রিটায়ারমেন্টে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। আফটার দ্যাট তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন, WPL খেলেছেন, CPL উইমেন্স ক্রিকেট খেলেছেন, আবার তিনি এই ওয়ার্ল্ড কাপের জন্য কাম ব্যাক করেছেন। সো ওয়েস্ট ইন্ডিজের এই টিমটাকে আমি স্লাইট এগিয়ে রাখবো এই কারণটা হচ্ছে এই টিমটাতে যেহেতু ডটিনের মতো একজন প্লেয়ার কাম ব্যাক করেছেন, তার মানে দে ওয়ান্ট টু give some statement here. Right. Go for South Africa or West Indies? I think West Indies হওয়া উচিত, রাইট? কন্ডিশন বিবেচনায়, কারণ সাবকন্টিনেন্টাল এই কন্ডিশনগুলো ওয়েস্ট ইন্ডিজের জন্য একটু ফেভারেবল থাকে, তো কারণ তারা অনেকটা এই টাইপের কন্ডিশনে ক্রিকেট খেলে অভ্যস্ত। সো সেই জায়গাটা মনে হয় মাইট বি দে হ্যাভ আ বেটার চান্স। ওকে, আমি পরের যে ম্যাচটা রয়েছে রাত 8টায় শুরু হবে বাংলাদেশ সময় এবং দেখতেই পাচ্ছি এই মুহূর্তে আপনার হরমনপ্রীত কৌর। আমার হরমনপ্রীত কৌর সরি ভালো ছিল। আমরা গল্প করছি। ইন্ডিয়ার ক্যাপ্টেন, শি ইজ অলসো গুড লিডার। রাইট, ডেফিনেটলি। এবং 173টি ম্যাচ খেলেছে, ব্যাটিং বোলিং অলরাউন্ডার তিনি। স্ট্রাইক রেট 121 এবং রান হচ্ছে 3426। যতদূর শুনেছি এই লাইন আপটাতে নাম্বার 3 ব্যাটারের একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে। সো হরমনপ্রীত কৌর 2019-এর পর প্রথমবারের মতো এই টুর্নামেন্টের নাম্বার 3-তে ব্যাটিং করতে পারেন, এরকম একটা কথা শোনা গেছে, বাট এখন পর্যন্ত শিওর না। সোফি ডিভাইন তিনিও আরেকজন অ্যাগ্রেসিভ ব্যাটার, যেটা আমরা বলি যে শুরুর দিকের 6 ওভারটাকে ইউটিলাইজ করার জন্য আমরা যেমনটা দেখছি যে 137 ম্যাচে তার স্ট্রাইক রেটটা 121.46, কিন্তু পাওয়ার প্লেতে তার স্ট্রাইক রেটটা 130-এর উপরে থাকে এবং এটাও কিন্তু আসলে হিউজ। একজন ব্যাটার যখন উইমেন্স ক্রিকেটে 130-এর উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেন, তার মানে একটা টক করতে হবে। তবে আমি এই পার্টিকুলার ম্যাচটাতে বলবো যে ইন্ডিয়া হয়তো একটু বেশি ব্যবধানে এগিয়ে থাকার পসিবিলিটি বেশি, কারণ কন্ডিশনটা, কারণ আবারও বলছি সাবকন্টিনেন্টাল কন্ডিশন। নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা বা ওই টাইপের দেশগুলো হয় কি তারা এই ধরনের কন্ডিশনটা ইউটিলাইজ করার জন্য তাদের হয়তো একটু সময় প্রয়োজন হয় বা একটু গেম টাইম প্রয়োজন হয়, যেটা ইন্ডিয়া হয়তো বা খুব বেশি প্রিপেয়ার্ড হয়ে মাঠে নামতে পারবে। রাইট, এক্স্যাক্টলি। সো গো ফর ইন্ডিয়া আর নিউজিল্যান্ড? আমার কাছেও কেন জানি মনে হয় যেহেতু বাংলাদেশের সাথে ইন্ডিয়া হেরেছে, রাইট? যতটুকু না, সরি পাকিস্তানের সাথে হেরেছে। সো আমার কাছে এদিক থেকে মনে হয় যে ইন্ডিয়া একটা, সো সে ইন্ডিয়া টিম সাপোর্ট করবে। আই হোপ, জানি না আমি আসলে, আমার কাছে মনে হচ্ছে যে ওদিকে ওয়েস্ট ইন্ডিজ, এদিকে ইন্ডিয়া হয়তো আজকের ম্যাচে জয়লাভ করবে, বাট সময় বলে দেবে কি হয়। থ্যাংক ইউ ফর কামিং। এই বৃষ্টি ভেজা দিনে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমি বিদায় নিচ্ছি, দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে আবারও আগামীকাল এবং খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। তবে অবশ্যই খেলা দেখতে চোখ রাখতে হবে নাগরিক টেলিভিশনের পর্দায়।